আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ নূর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক সহ যে যেখানে থেকে আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। ইতিমধ্যেই যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন এবং প্রকাশ করা হয়েছে। আমি এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যেগুলি অধিকতর গুরুত্বপূর্ণ এগুলি আগে সম্পন্ন করব, এরপরও অন্যান্য আলোচ্য বিষয়গুলি উপস্থাপন করব। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং সবার প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাসের শুভ সূচনা করছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা দ্রবণের সংজ্ঞা এবং প্রকারভেদ উল্লেখ করতে পারবে, দ্রাব্যতা কি তা বুঝিয়ে বলতে পারবে, দ্রাব্যতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। লক্ষ্য করো, প্রথমে আমরা দ্রবণ সম্পর্কে জানার চেষ্টা করি। দ্রবণ কি সে সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ভালো ধারণা আছে, কারণ নিচের ক্লাসে তোমরা দ্রবণ সম্পর্কে ভালোভাবে জেনেছো আশা রাখি। আমি একটু ধারণা দিচ্ছি দ্রবণ সম্পর্কে। দ্রবণটা হচ্ছে দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। মিশ্রণ দুই প্রকারের আছে, একটি হচ্ছে সমসত্ব মিশ্রণ, আরেকটি হচ্ছে অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কি? সমসত্ব মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যেই মিশ্রণের উপাদান সমূহের পৃথক অস্তিত্ব খালি চোখে তো দূরের কথা, অণুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়েও দেখা যায় না। এ ধরনের মিশ্রণকে আমরা বলবো সমসত্ব মিশ্রণ। পক্ষান্তরে অসমসত্ব মিশ্রণ হচ্ছে সেই মিশ্রণ যেই মিশ্রণের উপাদান সমূহের পৃথক অস্তিত্ব বা পৃথক সত্তা অনুধাবন করা যায়। এই অসমসত্ব মিশ্রণ দুই প্রকারের আছে, একটি হচ্ছে কলয়েড, আরেকটি হলো সাসপেনশন। এই দ্রবণ, কলয়েড, সাসপেনশন এ সম্পর্কে আমরা আরো ভালোভাবে জানবো কর্মমুখী রসায়ন অর্থাৎ পঞ্চম অধ্যায়ে। সেখানে আমরা এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তোমরা জানো একটি সলিউশন অর্থাৎ দ্রবণের দুটি অংশ আছে, একটি হচ্ছে সলভেন্ট অর্থাৎ দ্রাবক, আরেকটি হচ্ছে সলিউট অর্থাৎ দ্রব। এই দ্রাবক এবং দ্রব মিলে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করে যেটিকে আমরা দ্রবণ বলি। এই সলভেন্ট অর্থাৎ যে দ্রাবক, সেই দ্রাবক কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। দ্রব কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে। তবে একটি সমসত্ব মিশ্রণে যেটির পরিমাণ বেশি সেটিকে আমরা সাধারণত দ্রাবক বলবো, আর যেটির পরিমাণ কম সেটিকে সাধারণত আমরা দ্রব বলবো। যেমন আমরা পানিতে যদি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাদ্য লবণ দিয়ে দ্রবণ তৈরি করি, এই ক্ষেত্রে পানি হচ্ছে দ্রাবক যেহেতু পানির পরিমাণ হচ্ছে বেশি, আর লবণ হচ্ছে দ্রব যেহেতু লবণের পরিমাণ কম, এবং এই দুইটি মিলে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করবে। তো যাক, এই হচ্ছে দ্রবণ সম্পর্কে তথ্য। এখন আমরা বিভিন্ন প্রকার দ্রবণের সাথে পরিচিত হব। দ্রবণ তিন প্রকার তোমরা জানো, অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অতিপৃক্ত। প্রথমে লক্ষ্য করো অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা। যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বা উষ্ণতায় কোনো দ্রবণ যদি আরো বেশি পরিমাণে দ্রবীভূত করতে পারে, তাহলে আমরা বলবো ওই উষ্ণতায় বা তাপমাত্রায় দ্রবণটি অসম্পৃক্ত। যেমন লক্ষ্য করো, এখানে একটা নির্দিষ্ট দ্রবণ আছে, এই দ্রবণে যখন এক টুকরা দ্রব যোগ করা হলো তখন এই দ্রবটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। লক্ষ্য করো, দ্রবটি বিলীন হয়ে গেছে। সুতরাং আমরা বলবো যে দ্রবণটি আমরা নিয়েছিলাম এই দ্রবণটি হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত হওয়াতে এই দ্রবণের দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা ছিল, যার ফলে এটি আরো বেশি পরিমাণে দ্রবকে দ্রবীভূত করতে পেরেছে। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি দ্রবণের যদি দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা থেকে যায়, তাহলে আমরা বলবো ওই দ্রবণটি ওই তাপমাত্রায় অসম্পৃক্ত।
লক্ষ্য করো সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা। যদি কোনো নির্দিষ্ট উষ্ণতায় বা তাপমাত্রায় কোনো দ্রবণ যদি আর দ্রবীভূত করতে সক্ষম না হয়, তাহলে আমরা বলবো ওই তাপমাত্রায় বা উষ্ণতায় ওই দ্রবণটি সম্পৃক্ত। যেমন চিত্রে লক্ষ্য করো, একটি নির্দিষ্ট দ্রাবকে যখন একটি দ্রব যোগ করা হলো, তখন দ্রবটি আর ওই দ্রবণে দ্রবীভূত হলো না। তাহলে আমরা বলবো একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই দ্রবণটি একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকে দ্রবীভূত করতে অক্ষম, এই জন্যে এই দ্রবণটি হচ্ছে সম্পৃক্ত। এখন লক্ষ্য করার একটা বিষয় যেটা সেটা হলো, একটা সম্পৃক্ত দ্রবণকে আমরা দুইভাবে অসম্পৃক্ত করতে পারি। যদি আমরা একটা নির্দিষ্ট সম্পৃক্ত দ্রবণে দ্রাবক যোগ করি, তাহলে ওই সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে, অথবা যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ওই সম্পৃক্ত দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ ওই সম্পৃক্ত দ্রবণ যেটি ছিল সেটির দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতা বৃদ্ধি পাবে, এই জন্য এটি অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। তাহলে আমরা বলতে পারি একটি সম্পৃক্ত দ্রবণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত, কিন্তু উচ্চতর তাপমাত্রায় অসম্পৃক্ত। এই সম্পৃক্ত দ্রবণকে আমরা আরেকভাবে বলতে পারি, যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বা উষ্ণতায় কোনো একটি দ্রবণে যদি সর্বোচ্চ পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে, তাহলে আমরা সেই দ্রবণকে বলবো সম্পৃক্ত দ্রবণ। এবার লক্ষ্য করো অতিপিক্ত দ্রবণ। একটি সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা, যদি এর চেয়ে বেশি পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণকে আমরা বলবো অতিপিক্ত দ্রবণ। আমরা তো জেনেছি নির্দিষ্ট তাপমাত্রায় একটি দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে সেটি হলো সম্পৃক্ত দ্রবণ। এখন কোনো বিশেষ অবস্থায় যদি ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবণে আরো বেশি পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, অর্থাৎ সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকা প্রয়োজন এর চেয়ে বেশি পরিমাণে দ্রব দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে আমরা বলবো অতিপিক্ত দ্রবণ। এখন এখানে একটি উদাহরণ লক্ষ্য করো, পানিকে দ্রাবক হিসাবে ব্যবহার করে উচ্চতর তাপে অধিক পরিমাণ দ্রবকে দ্রবীভূত করা হয়েছে। তাপ দেওয়াতে দ্রাবক পানির পরিমাণ কমে গেছে, কারণ কিছু পানি বাষ্পীভূত হয়ে চলে গেছে, যার ফলে আগের তুলনায় পানির পরিমাণ কম। এখন এই উচ্চতর তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ দ্রব এই দ্রবণে দ্রবীভূত থাকার কথা, এর চেয়ে বেশি পরিমাণে দ্রব এই দ্রবণে দ্রবীভূত হয়েছে, অর্থাৎ দ্রবণটি অতিপিক্ত দ্রবণে রূপান্তরিত হয়েছে। এই দ্রবণটি অস্থায়ী, কারণ এখানে সম্পৃক্ত হওয়ার জন্য যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকার কথা তার চেয়ে বেশি পরিমাণে দ্রব দ্রবীভূত হয়েছে, যার ফলে অতিরিক্ত যেই দ্রবটি এই দ্রবণে দ্রবীভূত হয়ে আছে, এক সময় ওই দ্রবটি এই দ্রবণ থেকে পৃথক হয়ে বের হয়ে চলে আসবে। এবার লক্ষ্য করো, আমরা দ্রাব্যতা সম্পর্কে জানার চেষ্টা করি। এখানে একটি ভিডিও চিত্র লক্ষ্য করো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম বিশুদ্ধ পানিতে যখন 36.3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করা হলো, তখন দ্রবণটি সম্পৃক্ত হয়ে গেল। এখন আমরা বলবো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36.3। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, যেমন 100 গ্রাম বিশুদ্ধ পানিতে, কারণ পানিকে আমরা সার্বজনীন দ্রাবক হিসেবে ব্যবহার করি তোমরা জানো, 100 গ্রাম দ্রাবকে বা 100 গ্রাম বিশুদ্ধ পানিতে কোনো দ্রবের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে ওই দ্রবের যত গ্রাম প্রয়োজন হবে, দ্রবের সেই পরিমাণকেই দ্রাব্যতা বলে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রব, এর দ্রাব্যতা হচ্ছে 36.3। আমরা আরেকভাবে বলতে পারি, একটা নির্দিষ্ট তাপমাত্রায় বা নির্দিষ্ট উষ্ণতায়
100 গ্রাম দ্রাবক বা 100 গ্রাম পানিতে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব দ্রবীভূত করতে হবে, দ্রবের সেই পরিমাণকেই দ্রাব্যতা বলে। এখানে একটি কথা বলি, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, দ্রাব্যতা এগুলিকে সংজ্ঞায়িত করতে গেলে অবশ্যই নির্দিষ্ট উষ্ণতা বা নির্দিষ্ট তাপমাত্রা কথাটি উল্লেখ করতে হবে। কারণ একটি নির্দিষ্ট দ্রবণ যে তাপমাত্রায় সেটি সম্পৃক্ত, তাপমাত্রা বৃদ্ধি করলে সেটি অসম্পৃক্ত হয়ে যাবে। যেমন মনে করো একটি দ্রবণ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত, এখন যদি আমরা তাপমাত্রা 60-তে নিয়ে যাই তাহলে সেটি অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। এই জন্য অবশ্যই সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং দ্রাব্যতার সংজ্ঞা লেখার সময় তাপমাত্রা কথাটি উল্লেখ করতে হবে। দ্রাব্যতা যেহেতু সম্পৃক্ত দ্রবণের সাথে সংশ্লিষ্ট, সুতরাং এক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট তাপমাত্রা বা নির্দিষ্ট উষ্ণতায় এই কথাটি উল্লেখ করতে হবে। এবার লক্ষ্য করো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাধারণ লবণের দ্রাব্যতা 36.3 বলতে কি বুঝো? একটু আগে যেটা আমরা দেখলাম সেটি, এখানে ভিন্নতা কিছুই নেই। অর্থাৎ আমরা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বিশুদ্ধ পানিতে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে 36.3 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর প্রয়োজন হবে। বুঝতে পেরেছো আশা করি। এখন দ্রাব্যতার গাণিতিক সমীকরণ প্রতিপাদন লক্ষ্য করো। একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করার উদ্দেশ্যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যাপিটাল এম গ্রাম দ্রবণে স্মল এম গ্রাম দ্রব দ্রবীভূত করা হলো, যার ফলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হলো। আমরা তো জানি দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল এম সমান দ্রাবক প্লাস স্মল এম, কারণ এখানে দ্রবণ হচ্ছে ক্যাপিটাল এম আর দ্রব হচ্ছে স্মল এম। তো সুতরাং দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রব, তাহলে দ্রাবকের পরিমাণ কত হবে? দ্রাবক সমান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, কারণ আমরা স্মল এম কে যদি সমান সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে আমরা পাবো দ্রাবকের পরিমাণ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে যখন এম গ্রাম দ্রব দ্রবীভূত হলো, অর্থাৎ স্মল এম গ্রাম দ্রব দ্রবীভূত হলো, তখন দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হলো। অর্থাৎ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে স্মল এম গ্রাম দ্রব। 1 গ্রামে দ্রবীভূত থাকবে স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস এম গ্রাম দ্রব, আর 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকবে স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু 100 গ্রাম দ্রব ঐকিক নিয়ম অনুসারে। এই 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু 100 গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাহলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হয়। এই জন্যে স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100 এটি হচ্ছে ওই দ্রবণে দ্রবের দ্রাব্যতা, অর্থাৎ ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের দ্রাব্যতা। কারণ আমরা তো জেনেছি দ্রাব্যতা মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে, দ্রবের সেই পরিমাণটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে এখানে দ্রাব্যতা হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু 100। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত একটি দ্রবের দ্রাব্যতা আমরা কিভাবে বের করব? আমরা উপরে ওই সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর বসাবো আর নিচে দ্রাবকের ভর বসাবো, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের ভর বসাবো, বসিয়ে 100 দিয়ে গুণ করলে ওই দ্রবের বা পদার্থের দ্রাব্যতা পেয়ে যাব। এখন লক্ষ্য করো এখানে যে দ্রাব্যতার কিন্তু কোনো একক নেই। একক এই জন্য নেই কারণ আমরা উপরে ভর বসাচ্ছি, নিচেও ভর বসাচ্ছি, উপরেও গ্রাম নিচেও গ্রাম, তাহলে গ্রামে গ্রামে কাটা গেলে আর কোনো একক থাকবে না। এই জন্য দ্রাব্যতার কোনো একক নেই। দ্রাব্যতা শুধুমাত্র একটি সংখ্যা,
বুঝতে পেরেছো আশা করি। এবার লক্ষ্য করো দ্রব্যতার আধুনিক সংজ্ঞা। স্থির তাপমাত্রায় প্রতি লিটার আয়তনের সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম বা যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে দ্রবের সে পরিমাণকে দ্রাব্যতা বলে। দ্রাব্যতার আগে যে সংজ্ঞা শিখেছিলাম, আগের সংজ্ঞার সাথে এই সংজ্ঞার পার্থক্য হচ্ছে, আগে ছিল স্থির তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে, দ্রবের সে পরিমাণকে দ্রাব্যতা বলে। আর এখানে হচ্ছে স্থির তাপমাত্রায় প্রতি লিটার আয়তনের সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকবে বা যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে সেটি হলো ওই দ্রব্যের দ্রাব্যতা। তাহলে আগের সংজ্ঞার সাথে এই সংজ্ঞার পার্থক্য হচ্ছে, আগে ছিল প্রতি 100 গ্রাম দ্রাবক, আর এখানে প্রতি লিটার দ্রবণে, অর্থাৎ আগে ছিল প্রতি 100 গ্রাম দ্রাবকে, আর এখানে হচ্ছে প্রতি লিটার দ্রবণে। এটা খেয়াল রাখতে হবে। আগে গ্রামে দ্রবের পরিমাণ নেওয়া হয়েছিল, এখানেও আমরা গ্রামে দ্রবের পরিমাণ নিয়েছি, তবে এখানে দ্রব্যকে আমরা মোল সংখ্যায় গণনা করব। একটি উদাহরণ লক্ষ্য করো। মনে করি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 0.0030 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত আছে। তাইলে আমরা লিখতে পারি 2 লিটার সম্পৃক্ত দ্রবণে আছে 0.0030 গ্রাম সিলভার ক্লোরাইড। তাহলে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে থাকবে 0.0030কে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো 0.0015 গ্রাম সিলভার ক্লোরাইড। তার মানে প্রতি লিটারে আমরা সিলভার ক্লোরাইড পেলাম 0.0015 গ্রাম। তার মানে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হবে 0.0015 গ্রাম লিটার ইনভার্স 1। তাহলে কোনো যৌগের দ্রাব্যতা বা একটি নির্দিষ্ট দ্রবণে দ্রবীভূত দ্রবের দ্রাব্যতা কি হবে? লক্ষ্য করো, আমরা যেটা করেছি সেটা হলো দ্রবের যে পরিমাণ, সে দ্রবের পরিমাণকে দ্রবণের যে আয়তন, সে আয়তন দিয়ে ভাগ করেছি। তার মানে দ্রবের যে পরিমাণটা আমরা গ্রামে প্রকাশ করছি, সেই পরিমাণকে আমরা যদি লিটারে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করি, যেমন এখানে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে আমরা ওই দ্রব বা যৌগের দ্রাব্যতা পাবো। এখন আমরা দ্রাব্যতা মোল পার লিটার এককে বের করব। তো প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে আমরা পেয়েছিলাম 0.0015 গ্রাম সিলভার ক্লোরাইড। এখন আমরা এই 0.0015 গ্রাম সিলভার ক্লোরাইডকে মোল নিয়ে যাব। তো আমরা তো জানি মোল সংখ্যা মানে হচ্ছে পদার্থ ভর বা আণবিক ভর। তাহলে 0.0015 গ্রামকে যদি আমরা সিলভার ক্লোরাইডে আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে ওই সম্পৃক্ত জলীয় দ্রবণে দ্রবীভূত সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা পাওয়া যাবে। তাহলে সিলভার ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 143.5। এই আণবিক ভর বের করার জন্য আমরা সিলভার ক্লোরাইডের সিলভারের পারমাণবিক ভর এবং ক্লোরিনের পারমাণবিক ভর দুটি যোগ করেছি। যোগ করার ফলে আমরা পেয়েছি 143.5। এখন 0.0015কে যদি আমরা 143.5 দিয়ে ভাগ করি, তাহলে সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ এত মোল সিলভার ক্লোরাইড প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে দ্রবীভূত আছে। তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? 1.04529 × 10⁵ মোল পার লিটার। অর্থাৎ প্রতি লিটার সম্পৃক্ত জলীয় দ্রবণে 0.0015 গ্রাম থাকা যে কথা, 1.04529 × 10⁵ মোল থাকে একই কথা। তাহলে মোল পার লিটার এককে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে? দ্রাব্যতা হবে 1.04529 × 10⁵ মোল পার লিটার। অর্থাৎ আমরা পেলাম মোল পার লিটার এককে দ্রাব্যতা হবে সম্পৃক্ত দ্রবণের দ্রবের ভর মোল এককে। একে যদি আমরা আগের মতোই
দ্রবণের যে আয়তন আছে সেই আয়তন যেটি লিটারে আছে সেই লিটারের দ্রবণের আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ওই দ্রবের অর্থাৎ ওই যৌগের দ্রাব্যতা পাওয়া যাবে। অর্থাৎ জাস্ট দ্রবের মোল সংখ্যাকে আমরা যদি দ্রবণের লিটারের আয়তন দিয়ে ভাগ করি, অর্থাৎ দ্রবণের সম্পৃক্ত দ্রবণের লিটারের আয়তন দিয়ে ভাগ করি, তাহলে ওই দ্রবণে দ্রবীভূত দ্রবের দ্রাব্যতা পাওয়া যাবে। এবার একটি সমস্যা লক্ষ্য করো। কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 75 গ্রাম বরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? খেয়াল করো, এখানে আমরা দ্রাব্যতার যেই সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেই সমীকরণ দিয়ে আমরা সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। লক্ষ্য করো, এখানে দ্রাব্যতা নির্ণয়ের যে সমীকরণ যেটি আমরা প্রতিপাদন করেছি সেটি আমরা এখানে লিখলাম S সমান স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। তাহলে এখানে স্মল mটা হচ্ছে দ্রবের পরিমাণ আর ক্যাপিটাল Mটা হচ্ছে দ্রবণের পরিমাণ। এই মানগুলি আমরা এখানে বসাইলে সহজেই দ্রাব্যতা বের করতে পারবো। তাহলে লক্ষ্য করো, স্মল m সোডিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে 20 গ্রাম আর দ্রবণের ভর অর্থাৎ ক্যাপিটাল M এর মান দেওয়া আছে 75 গ্রাম। তাহলে এই মানগুলি আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে S এর মান পাবো 36.36, অর্থাৎ দ্রাব্যতা হচ্ছে 36.36। লক্ষ্য করো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 250 cm³ আয়তনের সম্পৃক্ত জলীয় দ্রবণে 96 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনত্ব 1.2 গ্রাম cm⁻³ হলে পানিতে দ্রবটির দ্রাব্যতা বিভিন্ন এককে গণনা করো। সমাধান। প্রথমে লক্ষ্য করো, গ্রাম পার 100 গ্রাম এককে। এই এককে দ্রাব্যতার কোনো একক থাকবে না, কারণ এটি মিন করে নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণে প্রতি 100 গ্রাম দ্রাবকে গ্রামে দ্রবীভূত দ্রবের পরিমাণ। যেহেতু এখানে এটিও গ্রাম এটিও গ্রাম, এটি গ্রাম এবং গ্রামের অনুপাত প্রকাশ করে, এই জন্য এই গ্রাম এবং এই গ্রাম থাকবে না, চলে যাবে। এই জন্যে দ্রাব্যতার কোনো একক থাকবে না। এই সম্পর্কে নিশ্চয় তোমরা আগে জেনেছো। এখন আমরা দ্রাব্যতা নির্ণয়ের যে সমীকরণ প্রতিপাদন করেছিলাম সেটি এখানে বসাবো। S সমান স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস m ইন্টু 100। এখানে স্মল m হচ্ছে দ্রবের ভর, তোমরা জেনেছো, আর ক্যাপিটাল M হচ্ছে দ্রবণের ভর। তাহলে আমরা দ্রবণের ভর থেকে যদি দ্রবের ভর বাদ দিই তাহলে দ্রাবকের ভর পাবো, আর S এখানে দ্রাব্যতা মিন করে, তোমরা নিশ্চয় জানো এটি। তো লক্ষ্য করো, আমরা এখানে এই মানগুলি বসাই। এখানে দ্রবের ভর M সমান 96 গ্রাম যেটি দেওয়া আছে, লক্ষ্য করো জলীয় দ্রবণে এত 96 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, তার মানে দ্রবের ভর হচ্ছে 96 গ্রাম। সম্পৃক্ত দ্রবণের ভর যেটি সরাসরি দেওয়া নাই, কিন্তু বলা হচ্ছে যে দ্রবণটির ঘনত্ব 1.2 গ্রাম cm⁻³। তোমরা জানো ঘনত্ব হচ্ছে প্রতি একক আয়তনের ভর। এখানে CGS সিস্টেমে দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে প্রতি সেন্টিমিটার কিউব দ্রবণের ভর হচ্ছে 1.2 গ্রাম। প্রতি সেন্টিমিটার কিউব দ্রবণের ভর হচ্ছে 1.2 গ্রাম। তাহলে আমাদের দ্রবণের মোট আয়তন হচ্ছে 250 cm³। তাহলে প্রতি cm³ অর্থাৎ 1 cm³ দ্রবণের ভর যদি হয় 1.2 গ্রাম, তাহলে 250 cm³ দ্রবণের ভর কত হবে? জাস্ট 250-কে 1.2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 250-কে 1.2 গ্রাম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সম্পৃক্ত দ্রবণের মোট ভর পাওয়া যাবে 300 গ্রাম। তাহলে আমাদের দ্রাব্যতা কত হবে? এই মানগুলি আমরা এখানে বসিয়ে
গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা পেয়েছি 36.36। এবার আসলে আমরা সামনের দিকে যাই। এবার লক্ষ্য করো গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, এটি মিন করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সম্পৃক্ত দ্রবণের প্রতি লিটারে গ্রামে দ্রবীত দ্রবের পরিমাণ। এই এককে আমরা তো জেনেছি দ্রাব্যতা এস সমান সম্পৃক্ত দ্রবণে গ্রামে দ্রবের ভর ডিভাইড বাই সম্পৃক্ত দ্রবণের আয়তন লিটারে। তো এখন আসো লক্ষ্য করো এখানে যে সম্পৃক্ত দ্রবণে দ্রবের যে ভর সেটি হলো 96 গ্রাম যেটি দেওয়া আছে, আর আমাদের দ্রবণের যে আয়তন সেটি দেওয়া ছিল 250 cm3। এটাকে আমরা লিটারে নিয়ে গেছি 1000 দিয়ে ভাগ করে। তোমরা জানো cm3কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে লিটার পাওয়া যাবে। cm3কে সিসিও বলা হয়ে থাকে, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, তোমরা জানো। এই মান দুটি আমরা এখানে বসিয়ে দ্রাব্যতা পেলাম 384 গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে 384 গ্রাম দ্রবিত আছে। এখানে আমাদের দ্রাব্যতার একক গ্রাম পার লিটার বা গ্রাম পার লিটার ইনভার্স 1 এটি বসাইতে হবে, কারণ এটি গ্রাম এবং লিটারের অনুপাত প্রকাশ করে, সুতরাং এটি কাটাকাটি যাওয়ার কোনো সুযোগ নেই। এই ক্ষেত্রে দ্রাব্যতার অবশ্যই একক থাকবে, অর্থাৎ গ্রাম পার লিটার অথবা গ্রাম পার লিটার ইনভার্স 1। এবার লক্ষ্য করো মোল পার লিটার এককে দ্রাব্যতা, এটি মিন করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটি সম্পৃক্ত দ্রবণের প্রতি লিটারে দ্রবীত দ্রবের মোল সংখ্যা। যেহেতু এটি মোল এবং লিটারের অনুপাত প্রকাশ করে, সুতরাং এই ক্ষেত্রে একক থাকবে। তো এই এককে আমরা তো জেনেছি, আমরা যদি সম্পৃক্ত দ্রবণে দ্রবীত দ্রবের মোল সংখ্যাকে সম্পৃক্ত দ্রবণের লিটারে আয়তন দিয়ে ভাগ করি তাহলে দ্রাব্যতা পাওয়া যাবে। সেই হিসাবে আমাদেরকে বের করতে হবে দ্রবের পরিমাণ মোল এককে। তাহলে দ্রবের যে পরিমাণ সেটি দেওয়া আছে 96 গ্রাম। এই 96কে যদি আমরা দ্রবের আণবিক ভর দিয়ে ভাগ করি, আণবিক ভর হচ্ছে 106, তাহলে আমরা দ্রবের পরিমাণ মোল এককে পেয়ে যাব। তাহলে এটি হচ্ছে দ্রবের পরিমাণ 0.905 মোল। আর দ্রবণের আয়তন তো তোমরা দেখেছো 250 cm3, এটাকে আমরা লিটারে নিয়ে যাচ্ছি 1000 দিয়ে ভাগ করে, তাহলে কত হবে 0.25 লিটার। দ্রাব্যতা আমাদের বের করতে হবে। এই মানগুলি এখানে বসিয়ে আমরা দ্রাব্যতা পাবো 3.62 মোল লিটার ইনভার্স 1। এটি হচ্ছে মোল পার লিটার এককে ওই দ্রবটির দ্রাব্যতা। এবার আরেকটি সমস্যা লক্ষ্য করো, পানিতে একটি লবণের দ্রাব্যতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যথাক্রমে 240 গ্রাম লিটার ইনভার্স 1 এবং 360 গ্রাম লিটার ইনভার্স 1 হলে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। দেওয়া আছে প্রস্তুত দ্রবণটির ঘনত্ব 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 1.05 গ্রাম পার cm3 এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1.1 গ্রাম পার cm3। অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন সম্পৃক্ত দ্রবণকে যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি তাহলে কি পরিমাণ লবণ বেরিয়ে আসবে সেটি বের করতে হবে। এটি করার জন্য যেটি আমাদের করতে হবে সেটা হলো যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে দ্রাব্যতা দেওয়া আছে 240 গ্রাম লিটার ইনভার্স 1 এবং 360 গ্রাম লিটার ইনভার্স 1, এই দুইটি তাপমাত্রায় এই দুইটি দ্রাব্যতাকে
গ্রাম পার 100 গ্রাম পানি এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতি 100 গ্রাম পানিতে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি পরিমাণ দ্রবের প্রয়োজন হবে সেটি আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা বের করি। লক্ষ্য করো এখানে যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেই দ্রবণটি, সেই দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে 1.1 গ্রাম পার সিএম কিউব। অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই দ্রবণটির প্রতি সিএম কিউবে 1.1 গ্রাম দ্রব্য দ্রবীত আছে। এখন আমাদেরকে 1 লিটার দ্রবণে কি পরিমাণ লবণ দ্রবীত আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি বের করতে হবে। তো আমরা তো জানি 1 লিটার সমান 1000 সিএম কিউব। তাহলে 1 সিএম কিউব দ্রবণে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবীত আছে 1.1 গ্রাম। সুতরাং 1 লিটার বা 1000 সিএম কিউব দ্রবণে দ্রবীত থাকবে 1.1 ইন্টু 1000 গ্রাম, কারণ 1 সিএম কিউবে আছে 1.1 গ্রাম, সুতরাং 1000 সিএম কিউবে থাকবে 1.1 ইন্টু 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1100 গ্রাম। তাহলে লক্ষ্য করো যে প্রতি লিটারে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রতি লিটারে 360 গ্রাম লবণ থাকা যে কথা, 1100 গ্রাম দ্রবণে 360 গ্রাম লবণ থাকা একই কথা। এখন যদি আমরা গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা বের করতে চাই তাহলে অবশ্যই এই সমীকরণ ব্যবহার করতে হবে, যেই সমীকরণটি আমরা প্রতিপাদন করেছিলাম। কারণ এই সমীকরণ ব্যবহার করলে আমরা প্রতি 100 গ্রাম দ্রাবকে অর্থাৎ প্রতি 100 গ্রাম পানিতে কি পরিমাণ দ্রব দ্রবীত হয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত হয়েছে সেটি বের করতে পারবো। তাহলে এখন আমরা এই সমীকরণটি বসাইলাম। এখানে বসিয়ে এখানে যে স্মল এম তোমরা জানো সেটি মিন করে দ্রবের পরিমাণ, এটি হলো ক্যাপিটাল এম দ্রবণের পরিমাণ, স্মল এম দ্রবের পরিমাণ। এখন এই স্মল এমটা হচ্ছে এখানে 360, কারণ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 360 গ্রাম লবণ দ্রবীত আছে। আর ক্যাপিটাল এমটা হচ্ছে দ্রবণের পরিমাণ গ্রামে, সেটা হলো 1100 গ্রাম। তাহলে এই মানগুলি যদি আমরা এখানে বসাই আমরা দ্রাব্যতা পাবো 48.649। অর্থাৎ আমরা এখানে বের করলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রতি 100 গ্রাম পানিতে 48.649 গ্রাম লবণ দ্রবীত আছে। তাহলে লক্ষ্য করো এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণের যদি দ্রাব্যতা 48.649 হয় তাহলে তার মানে হচ্ছে এখানে দ্রব আছে 48.649 আর দ্রাবক হচ্ছে 100, অর্থাৎ পানি হচ্ছে 100 গ্রাম আর দ্রব হচ্ছে 48.649 গ্রাম। এখন যদি আমরা 100 গ্রামের সাথে 48.649 গ্রাম যোগ করি তাহলে আমরা মোট দ্রবণের পরিমাণ পাবো 148.649 গ্রাম। অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন দ্রবণটির 148.649 গ্রাম দ্রবণে দ্রাবক অর্থাৎ পানি থাকবে 100 গ্রাম এবং দ্রব অর্থাৎ লবণ থাকবে 48.649 গ্রাম। এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাম পার 100 গ্রাম এককে লবণটির দ্রাব্যতা বের করতে হবে।
তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণটির ঘনত্ব হচ্ছে 1.05 গ্রাম পার সিএম কিউব, অর্থাৎ প্রতি সিএম কিউব দ্রবণের ভর হচ্ছে 1.05 গ্রাম। তাহলে আগের মতো 1 লিটার বা 1000 সিএম কিউব, 1 লিটার মানে হচ্ছে 1000 সিএম কিউব, এটা বলেছি। 1 লিটার বা 1000 সিএম কিউব দ্রবণের ভর হবে 1.05 ইন্টু 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1050 গ্রাম। প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা হচ্ছে 240 গ্রাম লিটার ইনভার্স 1, অর্থাৎ প্রতি লিটারে 240 গ্রাম লবণ দ্রবীত হয়ে দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে আমরা পেয়ে গেলাম দ্রবণের ভর হচ্ছে 1050 গ্রাম আর দ্রবের ভর হচ্ছে 240 গ্রাম। এই দুটি তথ্য থেকে আমরা আগের মতো গ্রাম পার 100 গ্রাম এককে লবণটির দ্রাব্যতা বের করব এই সমীকরণ ব্যবহার করে, অর্থাৎ S সমান স্মল m বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m ইন্টু 100। এখন এই সমীকরণে আমরা এই মানসমূহ বসিয়ে আগের মতো 240 আর দ্রবণের ভর হচ্ছে 1050 মাইনাস 240, এই মানগুলি বসাইলে আমরা দ্রাব্যতা পাবো 29.639, অর্থাৎ 29.639। একথার মানে হচ্ছে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই দ্রবণটি সম্পৃক্ত হওয়ার জন্য প্রতি 100 গ্রাম পানিতে 29.639 গ্রাম লবণ দ্রবীত আছে। এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি, তাহলে 250 গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে কি পরিমাণ লবণ বেরিয়ে আসবে বা কেলাসিত হবে সেটি বের করতে হবে। এখন লক্ষ্য করো, আমরা যদি 148.649 গ্রাম সম্পৃক্ত দ্রবণ যেটি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ যেটা আমরা বের করলাম, এই 148.649 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 148.649 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবীত আছে 48.649 গ্রাম। আমরা এটি দেখলাম, এটি বের করেছি। এখন এই দ্রবণকে যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই দ্রবণকে যদি আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি, অর্থাৎ শীতল করতে করতে আমরা 25-এ নিয়ে আসি, তাহলে 25-এ সে ধরে রাখতে পারবে এত গ্রাম, 29.639 গ্রাম এই পরিমাণ ধরে রাখতে পারবে, আর বাকিটা তাকে ছেড়ে দিতে হবে বা বাকিটা ক্লাসিত হয়ে চলে আসবে। তাইলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত গ্রাম সম্পৃক্ত দ্রবণে মোট দ্রব আছে এত গ্রাম, 48.649 গ্রাম। এখন যখন আমরা 25-এ শীতল করব, তখন এই পরিমাণ দ্রব থেকে বাকিটা বের হয়ে চলে আসবে। তাহলে এই পরিমাণ দ্রব থেকে কতটুকু বের হয়ে চলে আসবে? বের হয়ে চলে আসবে 48.649 গ্রাম মাইনাস 29.639 গ্রাম, অর্থাৎ 19.019 গ্রাম লবণ ক্লাসিত বা বের হয়ে চলে আসবে। এই পরিমাণ থাকবে আর এই পরিমাণ বের হয়ে চলে আসবে। তাহলে এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ থেকে বের হয়ে চলে আসবে 19.019 গ্রাম। তাহলে 250 গ্রাম থেকে বের হয়ে আসবে এত গ্রাম, মানে এত থেকে বের হয়ে আসবে এত গ্রাম, 1 গ্রাম থেকে কত, 250 গ্রাম থেকে কত, আমরা ও কি করে বের করব? তাহলে আমরা পেলাম, যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন দ্রবণকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শীতল করি, তাহলে 31.986 গ্রাম লবণ বেরিয়ে আসবে। এই হলো আনসার। এখন লক্ষ্য করো, এই অঙ্কটি করতে গিয়ে আমরা যেই গ্রাম পার লিটার ছিল সেই গ্রাম পার লিটারকে, অর্থাৎ প্রতি লিটারে যত গ্রাম দ্রবীত সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটিকে আমরা গ্রাম পার 100 গ্রাম এককে নিয়ে এসেছি, অর্থাৎ প্রতি 100 গ্রাম পানিতে কত গ্রাম লবণ দ্রবীত হয়ে 25 এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত হয়েছে সেটি আমরা বের করছি। এর কারণ হচ্ছে যে
আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে আয়তন বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, কিন্তু যে ভর কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে ভরের কোনো পরিবর্তন হয় না। এই জন্যে আমরা দ্রাব্যতাটাকে লিটার থেকে গ্রামে নিয়ে এসেছি। তা না হলে যে হিসাব আমরা করব, যদি লিটারে নিয়ে আমরা হিসাব করি, তাহলে হিসাবের ক্ষেত্রে কিছুটা তারতম্য হয়ে যেতে পারে। এই কারণে যদি তোমাদের প্রশ্নে অঙ্ক আসে যে কি পরিমাণ লবণ বেরিয়ে আসবে এবং দ্রাব্যতা যদি লিটার গ্রাম পার লিটার এককে দেওয়া থাকে, অর্থাৎ গ্রাম লিটার ইনভার্স 1 এককে দেওয়া থাকে, অথবা মোল লিটার ইনভার্স এককে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ওই দ্রাব্যতাকে গ্রাম পার 100 গ্রাম এককে নিয়ে আসতে হবে, তাহলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে। বুঝতে পেরেছ আশা করি। এখন আমরা যে সকল নিয়ামকের উপরে দ্রাব্যতা নির্ভর করে সেই সকল নিয়ামক সম্পর্কে জানব। প্রথমে আমরা দ্রবের প্রকৃতি নিয়ামকের সাথে পরিচিত হব। একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন দ্রবের দ্রাব্যতা বিভিন্ন হয়। যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1000 মিলি বা 1 লিটার পানিতে পটাশিয়াম আয়োডাইড, লেড নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হয় যথাক্রমে 1500 গ্রাম, 620 গ্রাম, 363 গ্রাম। এর অর্থ হচ্ছে আমরা যদি 100 মিলি বা 1 লিটার পানি নেই 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে যদি 1500 গ্রাম পটাশিয়াম আয়োডাইড ওই 1000 মিলি বা 1 লিটার পানিতে দেই, তখন আমরা একটি সম্পৃক্ত দ্রবণ পাবো, যেটি হবে পটাশিয়াম আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ। আবার যদি আমরা লেড নাইট্রেট নেই, তাহলে 1000 মিলি বা 1 লিটার পানিতে 620 গ্রাম লেড নাইট্রেট দিলে সেই দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। সোডিয়াম ক্লোরাইড নিলে হবে, সোডিয়াম ক্লোরাইড দিতে হবে একইভাবে 363 গ্রাম। তাই আমরা দেখতে পাচ্ছি যে একই তাপমাত্রায় এই 1000 মিলি বা 1 লিটার পানিতে বিভিন্ন দ্রব বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। যেমন লক্ষ্য করো, এখানে ঠান্ডা পানিতে যখন আমরা চিনি এবং লবণ নিচ্ছি একই দ্রাবকে, একই তাপমাত্রায় দুইটি ঠান্ডা, তখন এই ঠান্ডা পানিতে যেই লবণ এটি পুরোপুরি দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু চিনি পুরোপুরি দ্রবীভূত হয়নি। তাহলে এতে বোঝা গেল যে ঠান্ডা অবস্থায় একই দ্রাবকে চিনি এবং লবণের দ্রাব্যতা দুই রকম। লক্ষ্য করো দ্বিতীয় নিয়ামক, দ্রাবকের প্রকৃতি। লাইক ডিজলভস লাইক, এর অর্থ হচ্ছে পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, নন পোলার দ্রব নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পোলার নন পোলার কি এ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, আর যদি ধারণা নাও থাকে আমরা সামনে এগুলি সম্পর্কে বিস্তারিত জানব। পোলার দ্রাবকে পোলার দ্রবসমূহ দুইভাবে দ্রবীভূত হতে পারে। একটা হলো পানিতে আয়নিত হয়ে, যেমন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এ ধরনের যৌগসমূহ পানিতে আয়নিত হয়ে পানিতে দ্রবীভূত হয়। আবার চিনি, গ্লুকোজ, এই ধরনের যৌগসমূহ পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টির মাধ্যমে পানিতে দ্রবীভূত হয়।
100% সমযোজী যৌগ নন পোলার হয়ে থাকে এবং 100% আয়নিক যৌগ পোলার হয়ে থাকে। এখন আয়নিক যৌগ যদি সমযোজী যৌগের বৈশিষ্ট্যের দিকে এগুতে থাকে তাহলে ওই আয়নিক যৌগ আস্তে আস্তে পোলার থেকে নন পোলার হতে থাকে। আবার সমযোজী যৌগ যদি আয়নিক যৌগের বৈশিষ্ট্যের দিকে এগুতে থাকে তাহলে ওই সমযোজী যৌগ নন পোলার থেকে পোলার বৈশিষ্ট্য প্রাপ্ত হতে থাকে। আয়নিক যৌগ কেন সমযোজী যৌগের বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, সমযোজী যৌগ কেন আয়নিক যৌগের বৈশিষ্ট্য প্রাপ্ত হয়, সেই সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব সামনে। তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানবে। জৈব যৌগসমূহ সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়াতে জৈব যৌগসমূহ অপোলার বা আংশিক পোলার হয়ে থাকে। এজন্য বিভিন্ন জৈব দ্রাবক যেমন হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যাসিডন ইত্যাদিতে সমযোজী যৌগ কঠিন যৌগসমূহ যেহেতু এরা নন পোলার, এই ধরনের যৌগসমূহ দ্রবীভূত হতে পারে বা অধিক দ্রবণীয়। আবার আয়নিক যৌগসমূহ পোলার হওয়াতে বিভিন্ন জৈব দ্রাবক যেগুলি আংশিক পোলার অথবা নন পোলার, এ ধরনের জৈব দ্রাবকে আয়নিক যৌগ অর্থাৎ পোলার আয়নিক যৌগসমূহ অদ্রবণীয় অথবা কম দ্রবণীয়। যেমন ইথানলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লেটের দ্রাব্যতার চেয়ে পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা অনেক বেশি হয়। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড পোলার, এই জন্য আংশিক পোলার ইথানলে কম দ্রবণীয়, আর পানি পোলার হওয়াতে পোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এটি পানিতে অনেক বেশি দ্রবণীয়। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আয়নিক যৌগ। তোমরা একটি ভিডিও চিত্র লক্ষ্য করো। পানিতে যখন লবণ এবং চিনি নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে তখন এই দুইটি পানিতে দ্রবীভূত হয়ে গেছে, কারণ পানীয় পোলার, লবণ এবং চিনিও পোলার। পক্ষান্তরে পানিতে যখন ন্যাপথালিন এবং অ্যানথ্রাসিন নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে তখন এই দুইটি কিন্তু পানিতে দ্রবীভূত হয়নি, কারণ পানি হচ্ছে পোলার, ন্যাপথালিন এবং অ্যানথ্রাসিন হচ্ছে নন পোলার। এবার আরেকটি নিয়ামক লক্ষ্য করে তাপমাত্রা। কঠিন দ্রবের দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব রয়েছে। সাধারণত দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবের দ্রবণীয়তা অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাবক অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় বা গতি বৃদ্ধি পায়। এর ফলে অধিক পরিমাণ দ্রাবক যেমন পানিতে দ্রবীভূত হতে পারে। তোমরা একটি ভিডিও চিত্র লক্ষ্য করো। ঘনক আকৃতির দুই টুকরা চিনি ঠান্ডা পানি এবং গরম পানিতে ফেলা হচ্ছে। গরম পানিতে দেখো চিনির টুকরাটি দ্রুত দ্রবীভূত হচ্ছে, কিন্তু ঠান্ডা পানিতে দেখো কমপ্লিটলি দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু ঠান্ডা পানিতে সেই ঘনক আকৃতির চিনি টুকরাটি এখনো দ্রবীভূত হয়নি। এটি প্রমাণিত হয় দ্রাবক যদি গরম হয় সেই ক্ষেত্রে দ্রবের দ্রাব্যতা বেড়ে যায়। এতক্ষণ আমরা দেখলাম দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রবের দ্রবণীয়তা বৃদ্ধি পায় অর্থাৎ দ্রাব্যতা বৃদ্ধি পায়। এখন আমরা জানব কক্ষ তাপমাত্রায় পানিতে আয়নিক যৌগের দ্রবণ প্রক্রিয়া, অর্থাৎ এই দ্রবণ প্রক্রিয়া দুইভাবে ঘটে, একটি হলো তাপ শোষী আর একটি হলো তাপ উৎপাদী। কিছু কিছু আয়নিক যৌগ যখন পানিতে দ্রবীভূত হয় তখন তাপের শোষণ ঘটে। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি
বা তাপ যদি বৃদ্ধি করি, তাহলে ওই দ্রবের পানিতে দ্রবণীয়তা বৃদ্ধি পায়। লক্ষ্য করো এখানে দ্রব প্লাস দ্রাবক দ্রবণের সাথে সাম্য অবস্থায় আছে এবং এটি একটি তাপ শোষী প্রক্রিয়া, অর্থাৎ যখনই দ্রব দ্রাবকে দ্রবীভূত হচ্ছে তাপের শোষণ ঘটতেছে। এখানে লক্ষ্য করো ডেলিজ দ্রবণ সমান প্লাস x কিলোজুল মোল ইনভার্স 1, অর্থাৎ প্রতি মোল দ্রব x কিলোজুল তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে। এটি কিভাবে লেখা হচ্ছে বা এখানে কেন প্লাস লেখা হচ্ছে এই সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে। তোমরা এখন শুধু জানো যদি ডেলিজ মানে এখানে এনথালপি, যদি এটা প্লাস হয় তাহলে সেটা হবে আমাদের তাপহারি, আর যদি মাইনাস হয় তাহলে সেটা হবে তাপ উৎপাদী। তো যাক, এখন এটি সাম্য অবস্থায় আছে। এই সাম্য অবস্থা থাকাকালে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে লে-শেটিয়ারের নীতি অনুসারে অতিরিক্ত তাপ বৃদ্ধির ফলাফলকে প্রশমিত করতে এর সাম্য অবস্থা, অর্থাৎ এই বিক্রিয়ার সাম্য অবস্থা বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, অর্থাৎ অধিক পরিমাণের দ্রব দ্রাবকের সাথে যুক্ত হয়ে দ্রবণ তৈরি করবে। লক্ষ্য করো এই ধরনের লবণের কিছু উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, যেমন সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, সিলভার নাইট্রেট, লেড নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। আবার খেয়াল করো কিছু কিছু আয়নিক যৌগ যখন পানিতে দ্রবীভূত হয় তখন সেই ক্ষেত্রে তাপের উদ্গীরণ ঘটে। এই ক্ষেত্রে লক্ষ্য করে এখানে মাইনাস, অর্থাৎ এখানে তাপের উদ্গীরণ ঘটতেছে, অর্থাৎ প্রতি মোল দ্রব যখন পানিতে দ্রবীভূত হচ্ছে তখন x কিলোজুল তাপের উদ্গীরণ ঘটতেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে লে-শেটিয়ারের নীতি অনুসারে তাপ হ্রাস করতে হবে। তাপ যদি আমরা হ্রাস করি তাহলে অতিরিক্ত তাপ হ্রাসের ফলাফলকে প্রশমিত করতে সাম্য অবস্থা এদিক থেকে এদিকে যাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, অর্থাৎ অধিক পরিমাণে দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করবে। তার মানে এই ক্ষেত্রে আমাদেরকে যদি অধিক পরিমাণ দ্রব দ্রাবকে দ্রবীভূত করতে হয় তাহলে তাপ হ্রাস করতে হবে, আগেরটার ঠিক বিপরীত প্রক্রিয়া। এইরূপ যৌগ হলো লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তো যা হোক, বুঝতে পেরেছো আশা করি। কিছু কিছু সিস্টেম বা লবণ আছে যাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ওই তাপমাত্রা অতিক্রম করার পরে দ্রাব্যতা আবার হ্রাস পেতে থাকে। যেমন গ্লুবাল লবণ, যার সংকেত হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। এই গ্লুবাল লবণকে আমরা পানিতে নিয়ে যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকব তখন দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকবে এবং এই দ্রাব্যতা বৃদ্ধি পাবে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত। কিন্তু 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অতিক্রম করলে আবার এই লবণটির অর্থাৎ গ্লুবাল লবণের দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। এই 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরিবৃত্ত তাপমাত্রা বলে। এর কারণ কি? কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সোডিয়াম সালফেটের সাথে 10 অণু পানি থাকবে, অর্থাৎ ক্যালাস অণু পানি থাকবে, এটি যখন পানিতে দ্রবীভূত হতে থাকবে তখন এটি তাপ শোষণ করবে, অর্থাৎ এটি হচ্ছে তাপহারী প্রক্রিয়া। আর আমরা তো শিখেছি তাপহারী প্রক্রিয়ার ক্ষেত্রে যতই আমরা তাপমাত্রা বৃদ্ধি করব ততই দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকবে বা দ্রবণীয়তা বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অতিক্রম করলে 10 অণু পানি, অর্থাৎ এই যে ক্যালাস পানি, এই পানিটি দূর হয়ে যায়, অর্থাৎ এটি আর
ক্যালাস পানিযুক্ত লবণ থাকে না। যখনই এই ক্যালাস পানিটি দূর হয়ে যায় তখন তাপমাত্রা বৃদ্ধি করলে এর দ্রাব্যতা হ্রাস পেতে থাকে, কারণ তখন এটি হয়ে যায় তাপ উৎপাদী প্রক্রিয়া। অর্থাৎ ক্যালাস পানিবিহীন সোডিয়াম সালফেটের দ্রাব্যতা হচ্ছে তাপ উৎপাদী, অর্থাৎ এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। তো আমরা তো জানি তাপ উৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতা হ্রাস পায়। এই জন্যে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গ্লোবাল লবণ অর্থাৎ সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি এইটির দ্রাব্যতা বৃদ্ধি পেতে থাকে। 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অতিক্রম করলেই দ্রাব্যতা আবার হ্রাস পেতে থাকে। যাক, বুঝতে পেরেছ আশা করি। এখানে লক্ষ্য করে লেখা আছে অনাদ্র সোডিয়াম সালফেট। অনাদ্র সোডিয়াম সালফেট মানে হচ্ছে ক্যালাস পানিবিহীন সোডিয়াম সালফেট কে আমরা অনাদ্র সোডিয়াম সালফেট বলবো। আজকে যে বিষয়গুলো উপস্থাপন করলাম এগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আহ্বান জানাবো আজকের যে আলোচ্য বিষয়গুলি সেগুলিকে বারংবার অনুশীলন করার জন্য। বিশেষ করে এখানে যে সমস্ত গাণিতিক সমস্যা সমূহ আছে পাঠ্য বই দেখে এই ধরনের গাণিতিক সমস্যাগুলিকে বারবার অনুশীলন করার জন্য, তাহলে বিষয়টি পুরোপুরি আয়ত্তে চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।